সিরাজগঞ্জ জেলার কাজীপুরের এক চরগ্রাম। গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে যমুনা নদী। দিনে নদীটা শান্ত, কিন্তু রাত নামলেই মানুষ বলতো যমুনা বদলে যায়। বিশেষ করে মরা খাল নামে একটা জায়গা ছিল, যেখানে রাতের পরে কেউ মাছ ধরতে যেত না, কারণ যারা গেছে সবাই আর স্বাভাবিক হয়ে ফেরেনি। শীতের শেষ দিক, রাত তখন প্রায় 12টা। মাছ ব্যবসায়ী করিম জেলে তার বন্ধু সোহেল আর ছোট ভাই রাজুকে নিয়ে নৌকা নামালো নদীতে। সেদিন বাজারে মাছের দাম খুব বেশি। করিম ঠিক করেছিল আজ গভীর রাতে জাল ফেলবে। ঘাটে নৌকা ছাড়ার আগে বুড়ো মাঝি কুদ্দুস তাদের থামিয়ে বলেছিল, মরা খালের দিকে যাইও না, ওই দিকে রাতে জাল ফেললে জালে মাছ না, অন্য জিনিস ওঠে। করিম হেসে উড়িয়ে দিল, চাচা, এই যুগে আবার ভূত আছে নাকি? বৃদ্ধ আর কিছু বলেনি, শুধু চুপচাপ তসবি পড়তে পড়তে নদীর দিকে তাকিয়েছিল। রাত বাড়ার সাথে সাথে নদীতে ঘন কুয়াশা নেমে এলো। দূরের কোনো কিছু দেখা যায় না, শুধু বৈঠার ছপ ছপ শব্দ। হঠাৎ রাজু ফিসফিস করে বলল, ভাই, পানি এত ঠান্ডা কেন? সোহেল হাত ডুবিয়ে সঙ্গে সঙ্গে টেনে নিল, আল্লাহ, বরফের মতো ঠান্ডা। করিম বিরক্ত হয়ে বলল, চুপ কর, জাল ফেল। তারা মরা খালের কাছে পৌঁছে জাল ফেলল। প্রথম আধা ঘন্টা কিছুই উঠল না। তারপর হঠাৎ জালটা অস্বাভাবিক ভারী হয়ে গেল। নৌকা কাঁপতে লাগল। সোহেল উত্তেজনায় চিৎকার দিল, বড় মাছ, অনেক বড় মাছ। তিনজনে মিলে জাল টানতে লাগল, কিন্তু জাল উপরে উঠতেই সবাই থমকে গেল। জালের ভেতর মাছ নেই, ছিল একটা মানুষের দেহ, ফুলে ওঠা সাদা পচা লাশ। তার চোখ দুটো পুরো খোলা, আর ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। রাজু ভয়ে কাঁপতে লাগল, ভাই, এটা ফেলে দে, ফেলে দে। করিম গালি দিয়ে জাল কেটে লাশটা পানিতে ফেলে দিল। লাশটা ছপ করে নদীতে পড়ে ডুবে গেল। তারপর চারপাশ একদম নিস্তব্ধ, নদীর পানি পর্যন্ত থেমে গেছে যেন। ঠিক তখন নৌকার নিচ থেকে ঠক 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 শব্দ আসতে শুরু করল। মনে হচ্ছিল কেউ নিচ থেকে নৌকায় আঘাত করছে। সোহেল কাঁপা গলায় বলল, কি নিচে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। এরপর শোনা গেল পানির নিচ থেকে একটা মেয়েলি হাসি, খুব ধীরে, খুব কাছে। হি 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 হি। রাজু কাঁদতে শুরু করল, ভাই, চলেন ফিরি। হঠাৎ নৌকার পাশে পানি ফেটে একটা হাত ওপরে উঠল, ফ্যাকাশে সাদা হাত, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সেটা ধীরে ধীরে নৌকার কিনারা আঁকড়ে ধরল। তারপর আরেকটা হাত, তারপর ভেজা চুলে ঢাকা একটা মাথা। জিনিসটা পানির ভেতর থেকে উঠছিল। সোহেল টর্চ ধরতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। ওটাই সেই লাশ, কিন্তু এবার তার চোখ দুটো কালো, একেবারে কুচকুচে কালো, আর মুখটা অস্বাভাবিক বড় হয়ে ফেটে গেছে। সে ফিসফিস করে বলল, আমার জাল ফেরত দে। করিম বৈঠা দিয়ে জিনিসটার মাথায় আঘাত করল, কিন্তু সেটা মানুষ না। মাথাটা অস্বাভাবিকভাবে উল্টে গেল, তারপর আবার সোজা হয়ে দাঁড়ালো। এরপর সে হঠাৎ এক লাফে নৌকার ভেতরে উঠে এলো। নৌকা তুলে উঠল। রাজু চিৎকার করতে না করতেই জিনিসটা তাকে টেনে পানিতে নিয়ে গেল। ছপ। রাজুর চিৎকার কয়েক সেকেন্ড শোনা গেল, তারপর নিস্তব্ধতা, শুধু নদীর কালো পানি। করিম আর সোহেল প্রাণপণ্য বৈঠে চালাতে লাগল, কিন্তু কুয়াশার ভেতর তারা বারবার একই জায়গায় ফিরে আসছিল। ঠিক তখন সোহেল খেয়াল করল, নৌকার পেছনে ভেজা পায়ের ছাপ। একটা, দুইটা, তিনটা। কেউ নৌকার ভেতর হাঁটছে, কিন্তু সেখানে কেউ নেই। তারপর করিম ধীরে ধীরে থেমে গেল। সোহেল ভয়ে বলল, কি হয়েছে? করিম কাপা হাতে সামনে ইশারা করল। নৌকার একদম মাথায় বসে আছে রাজু, পুরো ভেজা শরীর, মাথা নিচু। সোহেল কাঁদতে কাঁদতে বলল, রাজু। রাজু ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ নেই, শুধু কালো গর্ত, আর ভেতর থেকে পানি পড়ছে। সে ফিসফিস করে বলল, নদীর নিচে আরও মানুষ আছে। তারপর সে হঠাৎ মুখ অস্বাভাবিক বড় করে খুলে দিল, আর নৌকার সব আলো একসাথে নিভে গেল। পরদিন সকালে নদীর চরে খালি নৌকাটা পাওয়া যায়। নৌকার ভেতর কাদা, ছেঁড়া জাল আর ভেজা ছোট ছোট হাতের ছাপ ছিল। করিম আর সোহেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজও নাকি গভীর রাতে মরা খালের পাশে গেলে শোনা যায়, নদীর মাঝখান থেকে কেউ ডাকছে, জাল ফেলো। তারপর অন্ধকার পানির নিচে কিছু একটা নড়ে ওঠে।